This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের জন্য সুখবর। রোজ ভ্যালির আরো 450 কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেল রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। নিঃসন্দেহে বড় খবর, বড় খবর। রোজ ভ্যালির আরো 450 কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেল রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। আরো বিস্তারিত জানবো, সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, একেবারে দেখো, অ্যাসেট ডিসপোজাল কমিটি যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠন করা হয়েছিল, সেই কমিটি সম্প্রতি ভুবনেশ্বরের খুর্দা আদালত, সেখানে তারা আবেদন করেছিল যে ইডি যে রোজভ্যালির ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করে রেখেছে, অর্থাৎ 332.76 কোটি টাকা, সেই টাকা ভেঙে তারা আমানতকারীদের ফেরত দিতে চায়। অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফ থেকে এরকম একটি আবেদন পাওয়ার পর খুর্দা আদালতও তাদের অনুমতি দেয় এবং সেই অনুমতি পাওয়ার পর এবার সেই 332.76 কোটি টাকা, সেই টাকার এখন বর্তমান সুদ দাঁড়িয়েছে 450 কোটি টাকা। অ্যাসেট ডিসপোজাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই 450 কোটি টাকাই আমানতকারীদের ফেরাতে হবে। এই যে আমানতকারী, তার মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দারা আছে, উড়িষ্যার বাসিন্দারা আছে, আসাম ত্রিপুরার বাসিন্দারা রয়েছে। ফলে সেই আমানতকারী যারা প্রতারিত হয়েছেন রোজভ্যালি সংস্থায় বিনিয়োগ করে, তাদের কাছে নিঃসন্দেহে এটা সুখবর। এবং এই যে অ্যাসেট ডিসপোজাল কমিটি, তুমি জানো যে কলকাতা হাইকোর্ট গঠন করে দিয়েছিল, ইডি রোজভ্যালি সংস্থার যে বেশ কয়েকশো কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে এবং বাজেয়াপ্ত করছে, সেই টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার জন্যই অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয়েছিল। এবং এই অ্যাসেট ডিসপোজাল কমিটির একটি ওয়েবসাইট রয়েছে যেটা rosevalleyadc.com নামে। সেই ওয়েবসাইটে যারা বৈধ আমানতকারী, তারা তাদের বৈধ নথিপত্র সেখানে রেজিস্টার করে জমা দিলেই এডিসির তরফ থেকে সেটা খতিয়ে দেখা হয় এবং সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়। ফলে এই যে 450 কোটি টাকা, ধাপে ধাপে যারা আমানতকারীরা রয়েছেন তাদেরকে সেই আমানত ফিরিয়ে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই অ্যাসেট ডিসপোজাল কমিটি 22 কোটি টাকা ফিরিয়েছে, যে 22 কোটি টাকা রোজভ্যালি সংস্থার থেকে বাজেয়াপ্ত করেছিল ইডি। এবং নিয়ম অনুযায়ী ইডি যেটা বাজেয়াপ্ত করে, সেটা পরবর্তীতে সেই সম্পত্তি চলে যায় অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে, এবং সেটাও কিন্তু হয় আদালতের নজরদারির মাধ্যমে। সেই টাকা যত বাজেয়াপ্ত করার পর তার পরবর্তীতে আদালত থেকে অনুমতি পেলে অ্যাসেট ডিসপোজাল কমিটি সেটা আমানতকারীদের ফেরত দেয় ওয়েবসাইটে রেজিস্টারের মাধ্যমে। ফলে খুব শীঘ্রই সেই টাকা আমানতকারীদের মুখে, আমানতকারীদের কাছে ফেরত যেতে চলেছে। এবং অবশ্যই এটা আমানতকারীদের মুখে একটা হাসি ফোটানোর মতো খবর। প্রচুর গরিব মানুষ টাকা রেখে প্রতারিত হয়েছিলেন। সঙ্গে থাকো সুজয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, শুভজিৎ রয়েছি। একটা সময় আপনারাও রাস্তায় নেমেছিলেন, বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছিল টাকা ফেরত চেয়ে, কেন এই দুর্নীতি হয়েছিল তার তদন্ত চেয়ে। আজকে যে খবর আমরা দেখাচ্ছি, আরো 450 কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেয়েছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। দেখছেন কিভাবে? এটা আদালতে মামলা করে এগুলো আদায় করা হয়েছে, এটা এমনি এমনি হয়নি। রাস্তায় যেমন নেমে আমাদের চেঁচাতে হয়েছে, তেমনি আদালতে আমরা গিয়েছি, সেখান থেকেই নির্দেশ হয়েছে। রোজভ্যালির ক্ষেত্রে অ্যাসেট ডিসপোজাল কমিটি তৈরি হয়েছে আদালতের নির্দেশে, সেখান থেকে টাকা যারা ডিপোজিটার তাদের দিতে হবে, সেই আদেশ আজকে পালন হচ্ছে। এটাই আসার খবর। আমরা সবসময় বলি, ধৈর্য ধরে লড়াইয়ে থাকুন, দেখবেন ফসল পাবেন। আমাদের আদালত অনেক ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এক্ষেত্রে, তারই ফসল আজকে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। নিঃসন্দেহে বড় খবরের দিকে নজর রাখছি। চিটফান্ড সংস্থা রোজভ্যালির আমানতকারীদের জন্য সুখবর। যদি আপনি আমানতকারী হয়ে থাকেন, আপনার জন্য সুখবর। রোজভ্যালির আরো 450 কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেয়েছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। এদিকে ডেডলাইন পেরোনোর পর অবশেষে শোকজের জবাব দিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুনের বক্তব্যের 31 সেকেন্ডের একটি ভিডিও পাঠিয়ে জবাব তলব করে তার দল। আর আজ জবাব দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তার দাবি, শুভেন্দুর হুমকির প্রতিবাদ করেছেন তিনি, তবে বিধানসভার ভিতরে কোনো শৃঙ্খলা ভঙ্গ তিনি করেননি দাবি করছেন। একই সঙ্গে নিজের মন্তব্যে আজকেও অনড় তিনি। TV9 বাংলাকে ফের তিনি বলেছেন, তিনি কংগ্রেস বা তৃণমূল হয়ে জন্মাননি, তিনি প্রথমে মুসলিম, তারপরে বিধায়ক। দলবদল জল্পনাও একেবারেই উড়িয়ে দেননি ভরতপুরের হুমায়ুন কবির। দলের একাংশকে নিশানা করে তিনি মন্তব্য করেছেন, তিনি বিপাকে পড়লে আনন্দ পান হিংসুটেরা। বারবার শোকজ, তারপরেও বিদ্রোহী, কেউ কেউ বলেন বেপরোয়া হুমায়ুন কবির। দলের চোখে যা শোকজ যোগ্য, হুমায়ুনের চোখে তা একেবারেই নয়।
ভরতপুরের তৃণমূল বিধায়কের সাফ কথা, শুভেন্দুর হুমকির পর যা বলেছি তা বিধানসভার বাইরে, তিনি কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি। দলের আগে জাতি মন্তব্যে আজকের দিনে দাঁড়িয়েও অনড় রয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমি আগে মুসলিম, তারপর দলের বিধায়ক, ফের মন্তব্য করেছেন হুমায়ুন কবির। 31 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছেন, যেটা আমি 13 তারিখে বিধানসভার গেটের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু কথা বলে এসেছিলাম। সেই ক্লিপে আমাকে পাঠানো হয়েছে যে আমি কেন এই ধরনের কথা বলেছি। তা আমি সেটার ব্যাখ্যা দিয়েছি যে আমি দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে মাননীয় স্পিকারের ডেকোরাম বা বিধানসভার ডেকোরাম কোনো ভঙ্গ করিনি। আমি এখনও অনড় আছি, ভবিষ্যতেও অনড় থাকব, এবং আমার চিঠিতে কোথাও আমি এই বক্তব্য বলার জন্য দুঃখ প্রকাশও করিনি, ভবিষ্যতেও করব না। আমার কাছে আগে আমার জাতি, তারপরে আমি দলের এমএলএ। অনেক রাজনৈতিক ব্যক্তি বলে তোষামোদ করে যে আগে আমি দলের অনুগত সৈনিক, তারপরে আমি ব্যক্তি। আমি বলছি এটা আমি বলতে পারবো না, কারণ আমি যখন আমার ডেট অফ বার্থ 3 জানুয়ারি 1963, আমি যখন জন্মেছি তখন তৃণমূলের কোনো অস্তিত্ব ছিল না পৃথিবীতে। আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি আর মুসলিম পিতার ঔরসে জন্মেছি। আমার জীবন বেঁচে থাকতে আমি এই দ্বিচারিতা করতে পারবো না। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। আমি থাকতে চাই দলে। দল যদি আমাকে কোনো কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত করে, তখন ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবো। এটা আজকের বক্তব্য, কিন্তু শোকজের আগে ঠিক কি বলেছিলেন শোনাই আরো একবার। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে। নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ। দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না। না 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 না, আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে। আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব, 42 জন এমএলএ মিলে বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আমাদেরকে চাংদোলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো মুর্শিদাবাদে কি করে ঢুকে, বিরোধী দলনেতা গোটা রাজ্যের, সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো। উনি যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? এবার প্রশ্ন হচ্ছে, যদি বিধানসভা ভোটে তৃণমূল তাকে টিকিট না দেয় তিনি কি করবেন? নতুন কোনো রাজনৈতিক দল গঠন করবেন, কিংবা রাজনৈতিক দল গঠন করে কারোর সঙ্গে জোটে যাবেন কি? 26শে জানুয়ারিতে ঢাকঢোল পিটিয়ে তিনি জানাবেন, বলেছেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছি, তৃণমূল কংগ্রেস যদি আমাকে 2026-এর নির্বাচনে কোথাও লড়ার সুযোগ দেয়, তাহলে নিশ্চয়ই নেত্রীর সেই সম্মানে, নেত্রীর সেই অনারে আমি ভোটে লড়ব। যদি সেটা না দেয়, যদি কিন্তু জবাব যখন এটা হবে না, দেবে না, তখন আমি এইটুকু বলতে পারি, কার হয়ে লড়ব, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়ব, না আমি নিজেই দল খুলে লড়ব, সেটা 2026-এর জানুয়ারি মাসেই আপনাদেরকে ঢাক ঢোল পিটিয়ে জানিয়ে দেবো।